বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, পেছন থেকে এসে প্রকাশ্যে গুলি করে হত্যা। চট্টগ্রামের নগরের পাঁচলাইশ থানাধীন এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ ২৫ নামের এক যুবককে আজ হত্যা করা হয়েছে। আজ বিকাল ৪টার দিকে পাঁচলাইশ মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজাদ পাঁচলাইশের হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে। এরপর জানাবো, ওসি যোগদানের পর বেড়েছে চাঁদাবাজি, নিয়মিত মাসোয়ারা নেয় পুলিশ। নওগাঁ সদর উপজেলা তিলকপুর ইউনিয়নের ইকোরতারা গ্রামের বাসিন্দা ফ্রিল্যান্সার নাইম হোসেন গত ২২ জুন আকস্মিক তার বাড়িতে হাজির হন। সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক এএসআই জাকারিয়া হাত করা পরানো হয়। নাইমকে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়। এরপর ১ লক্ষ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। এরপর ওই ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকার সমমূল্যের ডলার অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন ওই ওসি। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এরপরই ওই পুলিশ সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিভাগীয় পর্যায় থেকে। এদিকে জামাতের আমির বললেন, আমরা বলেছি সরকারি সুবিধা না নেয়ার চেষ্টা করব, তবে কেউ নিলে অপরাধ নয়। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের সময় দেশবাসীর সামনে বলেছিলাম সরকারি সুযোগ সুবিধা যতটা না নিলে না হয় আমরা ততটা করব, কিন্তু আমরা কোনোভাবে কোনো সুযোগ সুবিধা নিচ্ছি না। তারপরও আমাদের দলের মধ্যে কেউ যদি কোনো সরকারি সুবিধা চায় সেটাকে আপনারা অপরাধ হিসেবে বিবেচনা করলে চলবে না। জানাবো, চট্টগ্রামে মহাসড়কে গাছ কেটে বিক্ষোভ, অজ্ঞাত ৮০ জনের নামে মামলা। চট্টগ্রামে সরকারি গাছ কেটে বিক্ষোভ ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে সড়ক ও জনপথ সহজ বিভাগ। আজ সহজের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে তদন্তের সাথে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এবং সর্বশেষ জানাবো, ভারতে চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৮। রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে আজ ২:৩০টার দিকে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেলারের সংঘর্ষের পর আগুন লাগার ঘটনায় ৮ জন যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৩০ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, পেছন থেকে এসে প্রকাশ্যে গুলি। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ ২৫ নামের এক যুবককে হত্যা করা হয়েছে। আজ বিকেল ৪:৩০টার দিকে পাঁচলাইশ মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজাদ পাঁচলাইশের হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, বিকেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাদের সময় হঠাৎ করে পেছন থেকে আসা অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সঙ্গে থাকা অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপির উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সারা দেশ জুড়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পর এমন অরাজক পরিস্থিতি চলছে। দেশ জুড়ে তাদের এই নৈরাজ্যকর কার্যক্রম দেশবাসীকে খুবই হতাশার মধ্যে ফেলেছে। সবাই মনে করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের মাঠে কোনো ভিত্তি নেই, তাই অন্তর্বর্তীকালীন সরকার যখন পদত্যাগ করবে তখন
হয়তো দেশে শান্তি শৃঙ্খলা ফেরত আসবে, কিন্তু এখন দেখা গেল পুরো উল্টো বিষয়। পুরো বিষয়গুলো আসলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আসলে কার্যক্রম সম্পূর্ণ উল্টে গেছে। অবস্থায় আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে আসলে এগিয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে নিয়ে তারপর পুরো কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। ওসি যোগদানের পর বেড়েছে চাঁদাবাজি, নিয়মিত মাসোয়ারা নেয় পুলিশের সদস্যরা। নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ইকোরতারা গ্রামের বাসিন্দা ফ্রিল্যান্সার নাইম হোসেন 22 জুন আকস্মিক তার বাড়িতে হাজির হন সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক এএসআই জাকারিয়া। হাতকড়া পরানো হয় নাইমকে। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়। ভীতিকর এমন পরিস্থিতিতে ফেলে নাইমকে ছেড়ে দেওয়ার শর্তে এক পর্যায়ে শুরু হয় দিনদরবার। নাইমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে প্রায় 1 লক্ষ টাকা সমমূল্যের ডলার সেন্ড করে নেওয়া হয় আরেক ব্যক্তির অ্যাকাউন্টে। বিনিময়ে আপাতত ছেড়ে দেওয়া হয় ফ্রিল্যান্সারকে। সদর থানা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় মাসিক মোটা অঙ্কের চাঁদা যা দিতে অক্ষম ছিলেন নাইম। নাম প্রকাশ না করা সত্ত্বে নওগাঁর সদর মডেল থানার এমন চাঁদাবাজির তথ্যগুলো প্রতিবেদককে জানাচ্ছিলেন ফ্রিল্যান্সার নাইমের ঘনিষ্ঠ একজন। তার ভাষ্য, সদর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান টাকা ছাড়া কিছুই বোঝেন না। টাকার নেশায় উন্মাদ হয়ে সহকারী উপপরিদর্শক বা এএসআই জাকারিয়াকে দিয়ে তিনি এই কাজ করিয়েছেন। পরে বিষয়টি পুলিশ সুপারের কানে গেলে ওসিকে সেফ জোনে রেখে এএসআই জাকারিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 22 সেপ্টেম্বর নওগাঁ সদর মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ আসাদুজ্জামান। থানার অধীনে রয়েছে ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্র এবং শহরের কালীতলা পুলিশ ফাঁড়ি। অভিযোগ রয়েছে আসাদুজ্জামান ওসি হিসেবে যোগদানের পর তার অধীনে 2টি ইউনিট কাজ করে এবং প্রতিটি ইউনিটে তিনি মূলত এক ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। তাই এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটাতে না পারে। সেই ব্যাপারগুলো আসলে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। আসলে মূল বিষয়গুলো তারা মোট কথা চাঁদাবাজি করছে সেটি প্রকাশ্যে এসেছে। জামাত আমির বললেন, আমরা বলেছি সরকার সুবিধা না নেয়ার চেষ্টা করব, তবে কেউ নিলে অপরাধ নয়। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা শপথ করেছিলাম যে আমরা সরকারে যাই বা না যাই আমরা সরকার থেকে কোনো সুবিধা নেব না, কিন্তু দলের মধ্যে দু একজন এমপি মন্ত্রী তারা সরকার থেকে একটু আধটু তারা সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে জামাতের আমির বলেছেন যে দেখুন, বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতৃত্ববৃন্দরা তারা মূলত কোনোভাবে সরকারি কোনো সুযোগ সুবিধা বা দল থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। সুতরাং একজন বয়স্ক এমপি হিসেবে তারা যদি সরকারি যে সুযোগ সুবিধাগুলো অন্য রাজনৈতিক দল নেয়, এদের সংসার চলতে যদি কষ্ট হয়, এরা যদি কিছু একটা চায়, সেক্ষেত্রে এটাকে আপনারা যে অনেকেই অপরাধ হিসেবে গণ্য করছেন, আপনাদেরকে বলতে চাই আমরা দল হিসেবে আমরা জামাত ইসলাম কখনো সরকারের 1 পয়সারও সুযোগ সুবিধা আমরা চাইনি। সুতরাং আপনারা বিষয়গুলো বিবেচনায় না নিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি কথা বলে তারপর পুরো দলকে দোষারোপ করতে পারেন না। আমাদের পুরো দলের সিস্টেমটিকে বোঝার চেষ্টা করুন। সেখানে কোনো চাঁদাবাজি নেই, কোনো রাহাজানি নেই, কোনো সন্ত্রাসী অরাজক পরিস্থিতি কোনো কিছু নেই। তারপরেও তেইচুরে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে, আসলে সেটি সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিতে সবাই যার যার জায়গা থেকে যদি পরিবর্তন না হন, তাহলে ভবিষ্যতে আপনাদের সবাইকে আমরা বিষয়গুলো নিয়ে জবাবদিহিতার আওতায় নিয়ে আসব বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে বিক্ষোভ, অজ্ঞাত 80 জনের নামে মামলা করা হয়েছে। বিএনপির সন্ত্রাসী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করে দেওয়ার পর তার এমপিত্ব পদ বাতিল করে দেওয়ার পর চট্টগ্রামে বিএনপির সন্ত্রাসীরা মাঠে নেমে তারা পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় সরকারি বড় বড় গাছ কেটে তারপর তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। অবস্থায় এদের বিরুদ্ধে আজ সজের কর্মকর্তা মামলা দায়ের করেছে। অন্তত 80 জনের নাম উল্লেখ করে এই মামলা করা হয়েছে।
এদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকিদের গ্রেপ্তার করা হবে, তবে গ্রেপ্তারকৃত 2 জনের নাম এখনো প্রকাশ করা হয়নি, যাতে করে পুলিশের সদস্যদের এই মামলায় আটক করতে সহজ হয়। মূলত বিষয়গুলো খুবই বিরক্তিকর এক কার্যক্রম হিসেবে গড়ে তোলা হচ্ছে। আসলে বিএনপি নেতা আসলাম হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে আবার নির্বাচনে দাঁড়িয়ে মূলত তিনি যে ধরনের কার্যক্রম শুরু করতে চেয়েছিলেন তিনি সেটি আর করতে পারেননি, কারণ আদালতের পক্ষ থেকে তার মতো এত বড় একজন ঋণখেলাপি কিভাবে এমপি হয় সে বিষয়টি বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় আসলে এখন আসলাম চৌধুরীর এমপির পদ বাতিল হয়ে যাওয়ার পর তার ভাড়াটে সন্ত্রাসীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উক্ত মহাসড়কটি অবরোধ করে এবং সেখানে গাছ কেটে বিক্ষোভ করতে থাকে। এই ঘটনা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, কারণ আদালতের সিদ্ধান্তকে যারা অমান্য করে তারা মূলত দেশের ভালো চায় না। তারা সব সময় এমন কিছু করতে চায় সেটা দেশের জনগণের জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিতে পারে। তাই এই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই ভাবা উচিত এবং যাদেরকে আটক করা হচ্ছে তারা সবাই মোটামুটি কথা বুঝতে পারবে যে পরবর্তীতে এই ধরনের অহেতুক আন্দোলন করে জনগণের বিরুদ্ধে দুর্ভোগ ছড়ানোর জন্য আসলে কতটা বেগ পোহাতে হয়।